একটা সময় পৃথিবীর অর্থনৈতিক শক্তির কেন্দ্র ছিল ভারত। ইতিহাসবিদরা বলছেন যে কয়েকশো বছর আগে বিশ্বের মোট সম্পদের বড় অংশই ছিল ভারতের হাতে। সেই কারণেই ভারতকে বলা হতো সোনার পাখি। কিন্তু উপনিষদবাদ, শিল্প বিপ্লবে পিছিয়ে পড়া এবং আধুনিক জ্বালানি এবং খনিজ সম্পদের সীমাবদ্ধতা ভারতের সেই অবস্থানকে বদলে দেয়। আজকের ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি হলেও এখনও অনেক বড় দুর্বলতা তাকে তাড়া করে বেড়ায়। জ্বালানি এবং কাঁচামালের জন্য বিদেশের ওপর নির্ভরতা। এই প্রেক্ষাপটে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মঙ্গোলিয়া সফরকে শুধুমাত্র একটি কূটনৈতিক সফর হিসেবে দেখলে পরে ভুল হবে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই সফরের আড়ালে লুকিয়ে রয়েছে আগামী 25 থেকে 50 বছরের ভারতের অর্থনৈতিক নিরাপত্তার রূপরেখা। কারণ যে দেশটিতে জয়শঙ্কর পৌঁছেছেন সেই মঙ্গোলিয়ার মাটির নিচে লুকিয়ে রয়েছে ইউরেনিয়াম, সোনা, তামা, কয়লা, বিরল খনিজ এবং ভবিষ্যতের প্রযুক্তি শিল্পের জন্য অপরিহার্য অসংখ্য সম্পদ। বিশ্ব রাজনীতির ভাষায় আজকাল একটি নতুন শব্দ খুব শোনা যায়, ক্রিটিক্যাল মিনারেলস বা কৌশলগত খনিজ। একবিংশ শতাব্দীর অর্থনীতি আর শুধু তেল বা গ্যাসের উপর নির্ভর করে হয় না। বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল, সেমিকন্ডাক্টর, ব্যাটারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি সবকিছুর পেছনে রয়েছে বিশেষ কিছু খনিজ। আর যে দেশ এই খনিজ যোগান নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতের অর্থনৈতিক শক্তির বড় অংশ তার হাতে থাকবে। এই কারণে আজ আমেরিকা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া সবাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে খনিজ সম্পদের জন্য নতুন প্রতিযোগিতায় নেমেছে। আর সেই প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে মঙ্গোলিয়া। ভৌগোলিকভাবে বিশাল কিন্তু জনসংখ্যায় ছোট এই দেশটিকে অনেকেই পৃথিবীর অন্যতম আন্ডারগ্রাউন্ড ট্রেজার বলে মনে করেন। কারণ মঙ্গোলিয়ার মাটির নিচে রয়েছে 80 ধরনের বেশি খনিজ, হাজারেরও বেশি ভাণ্ডার। দেশটির অর্থনীতি প্রায় 1/4 আসে খনিজ শিল্প থেকে। রপ্তানি আয়ের প্রায় 90% নির্ভর করে খনিজ সম্পদের ওপর। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মঙ্গোলিয়ার বহু খনিজ সম্পদ এখনো পুরোপুরি ব্যবহারই করা হয়নি। ভারতের কাছে এই তথ্যের বিশাল গুরুত্ব, কারণ আজকের ভারত যে জ্বালানি চ্যালেঞ্জের মুখোমুখি, আগামী দিনে তা আরও বাড়বে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারত। শিল্প বাড়বে, বৈদ্যুতিক চাহিদা বাড়বে, বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়বে, প্রযুক্তি শিল্পের বিস্তৃত হবে। আর তার সঙ্গে বাড়বে ইউরেনিয়াম, তামা, লিথিয়াম, বিরল খনিজের চাহিদা। এই জায়গাতে মঙ্গোলিয়া ভারতের কাছে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইউরেনিয়াম। ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির সামনে দীর্ঘদিনের একটা বড় সমস্যা হলো ইউরেনিয়ামের পর্যাপ্ত যোগান। দেশীয় উৎপাদন সীমিত করার ফলে ভারতকে বিদেশের উপরে নির্ভর করতে হয়। কাজাখস্তান, কানাডা, অস্ট্রেলিয়া এবং রাশিয়ার মতো দেশগুলি বর্তমানে ভারতের ইউরেনিয়াম গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু কোনো একটি বা দুটি উৎসের উপরে অতিরিক্ত নির্ভরতা সবসময় ঝুঁকিপূর্ণ। এই কারণেই ভারত দীর্ঘতম এবং ইউরেনিয়ামের নতুন উৎস খুঁজছে। মঙ্গোলিয়ার কাছে রয়েছে প্রায় 1,92,000 টন ভূতাত্ত্বিক ইউরেনিয়াম সম্পদ। বিশ্বের অন্যতম বৃহৎ অনাবিষ্কৃত ইউরেনিয়াম ভাণ্ডার হিসেবে একে দেখা হয়। বর্তমানে সেখানে বাণিজ্যিক উৎপাদন শুরু না হলেও আগামী কয়েক বছরের মধ্যে বড় আকারের উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভারত এই উৎসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারে, তাহলে দেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলির জন্য একটি স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এখানে বিষয়টি শুধু বিদ্যুৎ উৎপাদনের নয়, ভারতের কার্বন নির্গমন কমানোর লক্ষ্য এর সঙ্গে জড়িত। কয়লার ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন শক্তির দিকে এগোতে গেলে পারমাণবিক শক্তি এবং গুরুত্বপূর্ণ বিকল্প। আর পারমাণবিক শক্তির প্রাণ হলো ইউরেনিয়াম। এস জয়শঙ্কর এই সফরকে অনেকেই ভারতের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত করে দেখেছেন। তবে ইউরেনিয়ামই একমাত্র আকর্ষণ নয়, মঙ্গোলিয়ার তামার ভাণ্ডারও বিশেষ নজর কেড়েছে। বর্তমানে বৈদ্যুতিক গাড়ি, বিদ্যুৎ পরিবহন, নবায়নযোগ্য শক্তি এবং ডিজিটাল অবকাঠামোর জন্য তামার চাহিদা দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার একাধিক রিপোর্ট বলছে আগামী 2 দশকে তামার চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে। মঙ্গোলিয়ার কাছে রয়েছে 56 মিলিয়ন টনের বেশি তামার মজুদ। বিশ্বের অন্যতম বৃহৎ সোনা তামা খনি ওইও টলগই এখানে অবস্থিত। ভারত যদি এই সম্পদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতের শিল্পায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাঁচামাল নিশ্চিত করতে পারবে। এরপর আসে সোনা।
সোনা শুধু অলংকারের ধাতু নয়, এটি একটি কৌশলগত সম্পদ। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলি এখানে সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে দেখে। অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সোনার গুরুত্ব আরও বেড়ে যায়। মঙ্গোলিয়ার একাধিক খনি থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণে সোনা উৎপাদিত হয়। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সোনা আমদানিকারক দেশ। ফলে সোনার উৎস বৈচিত্র্যময় করার ক্ষেত্রেও মঙ্গোলিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু সম্ভবত সবচেয়ে বড় খেলা লুকিয়ে রয়েছে বিরল খনিজ বা রেয়ার আর্থ এলিমেন্টের মধ্যে। আজকের স্মার্টফোন, যুদ্ধবিমান, মিসাইল, বৈদ্যুতিক গাড়ি, উইন্ড টারবাইন সবকিছুতেই এই খনিজ লাগে। বর্তমানে এই বাজারের ওপর চীনের বিপুল প্রভাব রয়েছে। চীন বহু বছর ধরে রেয়ার আর্থ উৎপাদন এবং প্রক্রিয়াগত কারণে বিশ্ব নেতা। ফলে অন্য দেশগুলির বিকল্প উৎস খুঁজতে মরিয়া। মঙ্গোলিয়ার কাছে রয়েছে প্রায় 3.1 মিলিয়ন টন রেয়ার আর্থ রিজার্ভ। যদি ভারত এই ক্ষেত্রে অংশীদার হতে পারে, তাহলে শুধু আমদানির বিকল্প তৈরি হবে না, কৌশলগত স্বাধীনতাও বাড়বে। এখানে আসল ভূ রাজনীতি। জয়শঙ্করের এই সফরকে শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভুল হবে। এটি আসলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। মঙ্গোলিয়া ভৌগোলিকভাবে রাশিয়া এবং চীনের মাঝখানে অবস্থিত। ফলে দেশটি দীর্ঘদিন ধরেই দুই শক্তিধর প্রতিবেশীর প্রভাবের মধ্যে থেকেছে। ভারত সেখানে একটি বিকল্প অংশীদার হিসেবে নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে চাইছে। অন্যদিকে মঙ্গোলিয়াও চায় তাদের খনিজ সম্পদের বাজার আরও বৈচিত্র্যময় হোক। আর এই স্বার্থের মিলই দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ভারতের জন্য এর অর্থ শুধু কাঁচামাল পাওয়া নয়, বরং ভবিষ্যতের অর্থনৈতিক শক্তির ভিত্তি তৈরি করা। আজ যদি ভারত ইউরেনিয়াম, তামা, লিথিয়াম, রেয়ার আর্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিত করতে পারে, তাহলে আগামী কয়েক দশকে শিল্পায়ন অনেক বেশি করে নিরাপদ হবে। বিশেষ করে যখন বিশ্বজুড়ে রিসোর্স ন্যাশনালিজম বাড়ছে, অনেক দেশ এখন নিজেদের খনিজ সম্পদ রপ্তানির ওপরে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। ফলে ভবিষ্যতে এই সম্পদের জন্য প্রতিযোগিতা আরও তীব্র হবে। এই বাস্তবতায় জয়শঙ্করের সফরকে অনেকেই ভারতের খনিজ কূটনীতির অংশ হিসেবে দেখছেন, যে কূটনীতির লক্ষ্য শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, বরং অর্থনৈতিক নিরাপত্তাকে নিশ্চিত করা। তবে একটা বিষয় মাথায় রাখা জরুরি, যে মঙ্গোলিয়ার খনিজ সম্পদ মানেই আগামীকাল ভারতের হাতে ইউরেনিয়াম এবং সোনার পাহাড় চলে আসবে না। খনি প্রকল্প বাস্তবায়ন, পরিবহন ব্যবস্থা, আন্তর্জাতিক বিনিয়োগ, পরিবেশগত অনুমোদন, দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি সবকিছু মিলিয়ে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু বড় অর্থনৈতিক পরিবর্তন সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকেই শুরু হয়। আজ যে চুক্তির বীজ বপন হবে, কাল তার ফল মিলবে, বা 20 বা 10 বছর পরে হয়তো ফল মিলতে পারে। তবুও সেই বীজ বপন করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ একবিংশ শতাব্দীর নতুন সোনা আর শুধু সোনা নয়, নতুন সোনা হলো ইউরেনিয়াম, তামা, লিথিয়াম, রেয়ার আর্থ এবং সেই সব খনিজ যেগুলির ওপর দাঁড়িয়ে তৈরি হবে ভবিষ্যতের প্রযুক্তি এবং অর্থনীতি। আর সেই কারণেই মঙ্গোলিয়ার দিকে ভারতের বাড়ানো হাতকে শুধুমাত্র একটি কূটনৈতিক সফর নয়, বরং ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি অর্জনের বড় কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।